আচ্ছা, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, ওকে। আমরা তো লাস্ট ক্লাসে ওই যে চিঠি এটা পড়েছিলাম, তো আজকে আমরা ওই যে একটু জানবো। হ্যাঁ, বলো, কিছু বলতে চাও? মিস আমাদের হচ্ছে প্রশ্নের প্রশ্নের উত্তরগুলা হচ্ছে লিখেছি ঠিক কিন্তু ভুল দেখাচ্ছে। জি মিস। জি জি মিস। মিস। কোনগুলো, যেগুলো অ্যান্সার লিখেছো সেগুলি? জি মিস। জি মিস। আচ্ছা, কোনো সমস্যা নেই। তোমরা সঠিক উত্তর লিখে থাকলে সঠিকটাই দেখাবে। হয়তোবা আমি অ্যান্সার লিখে দিই নাই, তার জন্য ভুল দেখাতে পারে। সমস্যা নেই। এমসিকিউতে তো প্রবলেম হয়নি, তাই না? মানে যেগুলোতে হচ্ছে তোমরা আহ, লিখিত। করেছো। হ্যাঁ, সমস্যা নেই। লিখিতটা আমি দেখবো, দেখেই তোমাদেরকে মার্ক দিব। এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তোমরা লিখেছো সবাই উত্তরে? জি মিস। জি মিস। হ্যাঁ, উত্তরে লিখলে কোনো সমস্যা নেই, কারণ এটা আমি আবার যখন রেজাল্ট চেক দিব তখন আমি দেখবো তোমরা কে কি অ্যান্সার লিখেছো। তোমাদের যাদেরটা হবে তারা অবশ্যই মার্ক পাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখো, তো আমরা তো চিঠি পড়েছিলাম, এবার আজকে আমরা এগুলির প্রশ্নগুলো একটু জানবো যে উত্তরগুলি কি। লাস্ট ক্লাসে মনে হয় বলেছিলাম, তা আবার একটু বলি। এই যে আমরা চিঠিটা পড়লাম, এই চিঠির প্রেরক ও প্রাপক কে ছিল? তো দেখো, এই চিঠির প্রেরক ও প্রাপক কে ছিল? আমরা দেখেছি যে এই চিঠির প্রেরক কিন্তু ছিলেন একজন মুক্তিযোদ্ধা, যার নাম ছিল ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ। সে তার মাকে কিন্তু চিঠি লিখেছিলেন, তাই না? তো এই চিঠির প্রেরক হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা, যার নাম ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ। এবং প্রাপক মানে হচ্ছে যার কাছে চিঠিটা যাচ্ছে। কে ছিলেন প্রাপক? মুক্তিযোদ্ধার মা হাসিনা মাহমুদ, তাই না? আমরা তো চিঠিতে এরকমটাই পড়েছিলাম। সবার কি মনে আছে? জি মিস। জি মিস। ঠিক আছে। তো ওই চিঠির প্রেরক ছিল হচ্ছে একজন মুক্তিযোদ্ধা, যার নাম ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ, এবং প্রাপক ছিলেন মুক্তিযোদ্ধার মা হাসিনা মাহমুদ। দ্বিতীয় প্রশ্ন দেখো, চিঠিটি বাংলাদেশের ইতিহাসে কোন গুরুত্বপূর্ণ সময়ের লেখা? মানে এই যে কামাল উদ্দিন মাহমুদ চিঠিটা লিখেছেন তার মাকে, এটা ঠিক আসলে কোন সময়কার কথা তিনি চিঠিতে বর্ণনা করেছেন, এটাই এই প্রশ্নে জানতে চেয়েছে। তো কি বলেছে, এটা কিন্তু বাংলাদেশের যে ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল, সেই মুক্তিযুদ্ধের সময় কিন্তু চিঠিটি লেখা হয়েছে। ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ তার মায়ের কাছে সে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেই সময়টার বর্ণনা দিয়ে কিন্তু চিঠিটা লিখেছিল, তাই না? আচ্ছা, তৃতীয় প্রশ্নটা দেখো, কি বলেছে, প্রেরক কেন চিঠিটি লিখেছেন? মানে এই যে কামাল উদ্দিন মাহমুদ তার মায়ের কাছে চিঠিটি লিখেছেন, তিনি আসলে কেন চিঠিটা লিখেছেন সেটা এই প্রশ্নে জানতে চেয়েছে। তো এটার উত্তরটা হবে এরকম যে প্রেরক মাকে চিঠিটি লিখেছেন যুদ্ধক্ষেত্রে তিনি কেমন আছেন এবং যুদ্ধের পরিস্থিতি কেমন সেটি জানাবার জন্য, তাই না? অর্থাৎ তিনি তো যুদ্ধক্ষেত্রে গিয়েছেন যুদ্ধ করার জন্য, তিনি মুক্তিযুদ্ধে গিয়েছেন এবং সেখানে তিনি নিজে কেমন আছেন এবং সেই যুদ্ধের পরিস্থিতিটা আসলে কেমন তা জানাবার জন্যই মাকে চিঠি লিখেছেন। তো এটাই হচ্ছে এটার উত্তর, যে প্রেরক আসলে কেন চিঠিটা লিখেছিলেন। তোমরা বুঝতে পারছো সবাই? জি মিস। আচ্ছা, তারপরে চতুর্থ প্রশ্নটা দেখো, বলেছে একটি চিঠির কোন অংশে কি লিখতে হয় সেটা আমরা একটু জানবো, যে আসলে একটা চিঠির কোন অংশে কি লিখতে হয়। আমরা কিন্তু এই চিঠি এর মধ্যে দেখেছিলাম যে কিভাবে চিঠিটা লিখতে হয়। তো এখন আমরা জানবো যে চিঠির আসলে অংশ হয় কিন্তু 4টা। যেমন প্রথমে আমরা লিখবো যে ঠিকানা, ঠিকানা এবং তারিখটা আমরা একসাথে লিখবো। তারপর সম্ভাষণ লিখবো, এরপর মূল যে বিষয়টা সেটা লিখবো, তারপর লেখকের নাম বা স্বাক্ষর। এরকমভাবে কিন্তু আমরা 4 ধাপে চিঠিটা লিখে দিব। তারপর প্রশ্নটা কি বলেছে, চিঠি কেন লেখা হয়? তো চিঠি কেন লেখা হয় সেটার উত্তরটা যদি আমরা বলি, চিঠি কিন্তু হচ্ছে একটা যোগাযোগের মাধ্যম। যেমন এখনকার যুগে আমরা খুব সহজেই মোবাইলের মাধ্যমে বা একটা ডিজিটাল ওয়ে এর মাধ্যমে কিন্তু আমরা চিঠি লিখতে পারি, মানে টেক্সটিং করতে পারি, বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা জানাতে পারি। কিন্তু তখনকার সময় চিঠি ছিল একমাত্র মাধ্যম। তো এটা একটা যোগাযোগের মাধ্যম ছিল, চিঠি ছিল একটি যোগাযোগের খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। এই মাধ্যমে খবরাখবর জানানো হয়। সাধারণত মানুষ যখন দূরে অবস্থান করে তখন কিন্তু কুশলাদি ও অন্যান্য প্রয়োজনে, কুশলাদি মানে কি, মানে হচ্ছে যে ভালো মন্দ, যে কেমন আছে, কি পরিস্থিতি,
কেমন অবস্থানে আছে এই সকল কিছু জানানোর জন্য কিন্তু, এবং অন্যান্য সকল প্রয়োজনে পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করার হচ্ছে একটি মাধ্যম চিঠি। তো এই সকল কারণে কিন্তু চিঠি লেখা হয়। তোমরা কি প্রশ্নগুলোর উত্তর বুঝেছো? জি মিস। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, আগের চিঠিতে প্রেরক প্রাপককে যা জানতে চেয়েছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তো এটা তো আমি তোমাদেরকে চিঠিতে বুঝিয়েছি অনেকবার যে আসলে প্রেরককে, প্রাপককে, প্রেরক আসলে চিঠিতে কি বোঝাতে চেয়েছেন, প্রাপককে কি লিখতে চেয়েছেন, তাই না? বুঝিয়েছি। তো তোমাদের এখন আমি একটা ছোট টাস্ক দিব, সেটা হচ্ছে এখন যেহেতু আমাদের পড়া প্রায় শেষের দিকে, তোমাদেরকে তো মনে হয় জানানো হয়েছিল তাই না যে কতটুকু পড়ানো হবে এই মাসে? কি জানানো হয়েছিল সেটা? নো মিস। নো মিস। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, প্রবলেম নেই। তো আজকে হচ্ছে তোমাদেরকে এক্ষুনি একটা টাস্ক দিব মিস, সেটা হচ্ছে তোমরা এই চিঠিতে প্রেরক প্রাপককে যা জানতে চেয়েছেন তা নিজের ভাষায় বলবে এবং লিখবে। তোমরা খুব সংক্ষিপ্ত আকারে একটু করে লেখো সবাই খাতা কলমে, এবং আমি একজন একজন করে জানতে চাইবো যে কে কী লিখেছো এবং কিভাবে লিখেছো, ঠিক আছে? বুঝতে পেরেছো কি লিখতে বলেছি? জি মিস। জি মিস। তো সবাই এই যে ৭৫ পৃষ্ঠার যে একটা টাস্ক আছে এখানে, যে আগের চিঠিতে প্রেরক প্রাপককে যা যা জানাতে চেয়েছেন তা নিজের ভাষায় বলবে এবং নিজের ভাষায় একটু সংক্ষিপ্ত করে লিখবে। সবাই একটু লেখো। কেউ কি হ্যান্ড রাইজ করছো, কিছু বুঝতে পারছো না? মিস কি লিখবো? আমি টাস্ক দিয়েছি হচ্ছে দেখো ৭৫ পৃষ্ঠায় তোমাদের একটা টাস্ক দেওয়া আছে যে আগের চিঠিতে, মানে ওই যে চিঠি এটা পড়লাম না আমরা, এই চিঠিতে প্রেরক প্রাপককে যা যা জানাতে চেয়েছেন, মানে যিনি চিঠিটা লিখেছেন মুক্তিযোদ্ধা তিনি প্রাপক মানে হচ্ছে তার মাকে কি কি জানাতে চেয়েছেন সেটাই তুমি নিজের ভাষায় বলবে এবং নিজের ভাষায় লিখবে। মানে তুমি একটু সংক্ষিপ্ত করে সেটাই নিজের ভাষায় লেখো যে তুমি কি বুঝতে পেরেছো প্রেরক আসলে তার মাকে মানে প্রাপককে কি জানাতে চেয়েছে। এটা তুমি সংক্ষিপ্ত করে একটু লিখবে। বুঝতে পেরেছো? এখন একটু সংক্ষিপ্ত করে লিখবে। লেখার পর আমি জিজ্ঞেস করবো একে একে। আচ্ছা, আপাতত আমরা শেষ করি, আমাদের তো ক্লাসে আর একটু পড়া বাকি। যে যাই লিখেছো তাই রাখো। আমি তাহলে তোমাদের একে একে জিজ্ঞেস করি। আগে আমাকে একটু বলো যে কে কে ক্লাসে যুক্ত আছো। সবাই লেখাটা শেষ করো এবং একে একে নাম বলো যে কে কে আজকে ক্লাসে আছো। ম্যাম জুয়াইরিয়া। আচ্ছা, জুয়াইরিয়া, আর কে কে আছো? মিস জেমি। জেনি, আর কে কে আছো? মিস সুবা। সুবা। আর আরেকজন কে আছো? কে আছো আরেকজন? জুয়াইরিয়া, জেনি, সুবাহ এবং আরেকজনকে দেখতে পাচ্ছি, সে কে? একটু আনমিউট করে রেসপন্স করবে। আরেকজন কে আছো? রেসপন্স না করলে তো তোমার অ্যাটেন্ডেন্স উঠবে না। তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্সের উপর একটা মার্ক আছে। তোমাদের যে মান্থলি এক্সামটা হবে সেই এক্সামটাতে কিন্তু তোমাদের এই যে তোমাদের অ্যাটেন্ডেন্সের উপর একটা মার্ক থাকবে। তোমরা যদি ক্লাসে জয়েন দিয়ে ক্লাস না করো, রেসপন্স না করো, তাহলে বুঝতে পারবো না যে কে কে আসলে ক্লাসে আছো। আচ্ছা, ঠিক আছে, আমি তো তোমাদেরকে একটা টাস্ক দিয়েছিলাম তাই না? বলো তো কি লিখেছো। যে আগের চিঠিতে প্রেরক প্রাপককে যারা জানাতে চেয়েছেন এবং সেটা যে নিজের ভাষায় লিখেছো সেটা একটু বলো। প্রথমে বলো জুয়াইরিয়া, তুমি বলো যে তুমি কি লিখেছো। হচ্ছে ম্যাম হচ্ছে চিঠিতে প্রেরক তার মাকে জানাতে চেয়েছেন যে সব বাধা অতিক্রম করে তিনি লক্ষ্যে পৌঁছে গেছেন।
পাকিস্তানি হানাদার বাহিনীর উপর প্রতিশোধ নিতে নিজেকে তিনি প্রস্তুত করেছেন। হুম। তবে তিনি তার প্রতিশ্রুতির কথা ভোলেননি। এখন শুধু উপযুক্ত জবাব দেওয়ার পালা। বনবাদারে বাস করেন, এখন তার চেহারা জঙ্গলিদের মতো হয়ে গেছে। অবস্থা এমন যে দেখলে মা হয়তো তাকে চিনবেনই না। আচ্ছা। এই জঙ্গলি ভাব তার আচরণেও এসে গেছে। তিনি আগে আগে যেখানে তিনি মোরগ জবাই করা দেখতে ভয় পেতেন, সেখানে তিনি আজ আহ, এখন হচ্ছে রক্তের নদীতে সাঁতার কাটছেন। সাঁতার কাটছেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা ছেলে মাকে এও জানান যে সামনের যে কোনো দিনই তাদের দেখা হতে পারে, এবং সেই দিনটির জন্য তিনি প্রহর গুনছেন। আচ্ছা, ঠিক আছে। মনি শুনলাম ভাই মনি আচ্ছা, ঠিক ভাই আছে। তার জন্য কাজের অফিসার করেননি। অন্য হ্যাঁ, কাজের হয়েছে। জন্য তাদের অফিসার করেননি। এখানে তার অনেক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। পরিবারের কুশলাদি জেনে তিনি খুশি। এছাড়া ঠিক মায়ের আছে, ঠিক আছে। দোয়া জয়, সঙ্গে বুঝতে আছে বলে তার মনে কোনো ভয় নেই। ভয় নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি তোমার ভাষায় করে লিখেছো এবং খুবই সুন্দর হয়েছে, গুছিয়ে লিখেছো। আচ্ছা, এবার আমরা একটু সুভা থেকে শুনি। সুভা, তুমি কি লিখেছো একটু সংক্ষেপ করে বলবে? চিঠিতে প্রেরক তার মাকে জানাতে চেয়েছেন যে সব বাধা অতিক্রম করে তিনি তার লক্ষ্যে পৌঁছে গেছেন। পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর প্রতিশোধ নিতে নিজেকে প্রস্তুত করেছেন। তবে তিনি তার প্রতিশ্রুতির কথা ভোলেননি। বনবাদারে বাস করে এখন তার চেহারা জঙ্গলিদের মতো হয়ে গেছে। মা দেখলে হয়তো তাকে চিনবে না। আগে তিনি মুরগি জবাই করা দেখতে পেতেন না, এখন তিনি রক্তের নদীতে সাঁতার কাটছেন। তিনি তার মাকে এটাও জানাতে চেয়েছেন যে সামনের যে কোনো দিনই তাদের দেখা হতে পারে এবং তিনি সেই দিনের অপেক্ষায় আছেন। যুদ্ধক্ষেত্রে অনেক বন্ধুর সাথে তার দেখা হয়েছে। পরিবারের কুশলাদি জেনে তিনি খুব খুশি। এছাড়া মায়ের দোয়া সাথে আছে বলে তার কোনো ভয় নেই। আচ্ছা, ঠিক আছে। তারপরে আরেকজনকে জেনি। জেনি, তুমি কিভাবে লিখেছো একটু বলো? চিঠিটি যুদ্ধের সময় লেখা। চিঠিতে ফেরদৌস তার মা হাসিনা বেগমকে বলেছে তার চুল বড় বড় হয়ে গেছে, মুখ ভর্তি দাড়ি গোঁফ, ও যেখানে সে থাকে সেখানে কোনো আয়না নেই। মিহির তাকে বলে যে তাকে দেখতে নাকি একদম জঙ্গলিদের মতো। ফেরদৌসের চিঠি থেকে স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে সে সেখানে যুদ্ধ করার জন্য গিয়েছে। সে তার চিঠিতে তার মাকে বলে, আমি যেখানে আছি সেখানে আমার কিছু বন্ধুও আছে। আরো আরো বলে যে আমার জন্য চিন্তা না করতে, তোমরা ভালো থেকো। আর তারাও যেন ভালো থাকে সেটা ভালোভাবে বুঝিয়েছে। আরো বলেছে তারা দ্রুত স্বাধীন হবে। তারপর সে তার মাকে বলেছে দোয়া করতে যেন সেদিন পর্যন্ত সে বেঁচে থাকে। চিঠিতে এই সমস্ত বিষয় নিয়ে বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আমরা শুনলাম যে কিভাবে আসলে তিনি প্রেরক তার মাকে কেন চিঠি লিখেছে এবং আসলে চিঠিতে কি বোঝাতে চেয়েছে। তুমি একটু সুন্দর করে একটু তোমাদেরকে বুঝিয়ে বলে দিই। তোমাদের সবার লেখাই সুন্দর হয়েছে। আমি একটু বলে দিই। যেমন ধরো, বলেছে যে এই চিঠিতে প্রেরক প্রাপককে যা জানাতে চেয়েছে তা নিজের ভাষায় লেখার জন্য। তো আচ্ছা, এই চিঠিতে কিন্তু প্রেরক আসলে যে মুক্তিযুদ্ধে যে রণাঙ্গনের সময়টা, সেই সময়টার কথাই বোঝানোর চেষ্টা করেছে। তখনকার সময় যে প্রতিশোধের কথা, এবং পরিশেষে তিনি যে তার ইচ্ছার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছেন, এই কথাটা কিন্তু তোমরা মনে হয় স্কিপ করেছো। এই কথাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ যে আসলে প্রেরক যে একদম স্টার্টিংয়ে কিন্তু চিঠিতে তিনি বলেছিলেন যে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য পরিশেষে তার ইচ্ছার যে কেন্দ্রবিন্দু সেখানে কিন্তু তিনি পৌঁছে গেছেন, এটা তার মাকে কিন্তু সে বলেছিল। এবং তিনি তার মাকে এও জানিয়েছেন যে তাকে, যেটা তোমরা সবাই লিখেছো, যে আসলে তাকে দেখতে এখন আর আগের মতো নেই। তার বুক ভরা দাড়ি, তারপরে হয়েছে বাবরি চুল, মুখ ভর্তি দাড়ি গোঁফ ইত্যাদি হয়ে গেছে। যদিও তিনি নিজের চেহারাটা কিন্তু বহুদিন দেখে না, তার কারণ সেখানে কোনো আয়না ছিল না। এবং তার বন্ধু মিহির বলে যে তাকে নাকি আফ্রিকার জঙ্গলিদের মতো দেখা যায়। মিহির তো ঠিকই বলে, কারণ এখন সে নিজেই বুঝি তার নিজের মাঝে একটা জঙ্গলি ভাব এসে গেছে, এমন এমন বোঝাচ্ছে, তাই না? তো সে, তোমরা তো চিঠি লেখার নিয়মটা বুঝেছো, তাই না? আমি যে চিঠি কিভাবে লিখতে বলেছি বুঝতে পেরেছিলে? জি, জি মিস। আচ্ছা, আরও একটিবার বলি, একবার রিপিট করি। প্রথমে হচ্ছে তোমাদের এখানে
আচ্ছা, আমরা তো চিঠির বিবেচ্য বিষয়গুলো পড়েছি, যে বুঝতে পেরেছো না তোমরা যে চিঠির কিভাবে স্টেপ বাই স্টেপ লিখতে হয়? সবাই কি বুঝতে পেরেছিলা, শুনতে পেরেছিলা কথাগুলি? জি মিস। শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখতে হবে, মানে যেখান থেকে আর কি চিঠিটা যাচ্ছে। তারপরে সম্বোধন দিয়ে, মানে যার কাছে লিখবে তাকে সম্বোধন করে তুমি চিঠিটা শুরু করতে হবে। এবং তারপর চিঠির প্রথম দিকে বয়স অনুযায়ী সালাম, শুভেচ্ছা এবং শুভাশিস তোমাকে জানাতে হবে। যেমন তুমি যদি কোনো তোমার সম্মানীয় কোনো ব্যক্তির কাছে পাঠাও চিঠিটা, তাহলে অবশ্যই তোমার মা বাবার কাছে পাঠালে সালাম দিতে হবে, শুভেচ্ছা জানাতে হবে, বন্ধুরা যদি হয়ে থাকে তাহলে এরকমভাবে, ঠিক আছে? চিঠির বক্তব্য গুছিয়ে সহজ করে লিখে নিতে হবে। শেষ অংশে বিদায় জানাতে হবে এবং নিজের নাম লিখতে হবে, মানে তুমি কে চিঠিটা লিখেছো সেটা জানাতে হবে। এবং সর্বশেষ হচ্ছে একটা খাম, সেটা হচ্ছে একটা স্ট্যাম্পের মধ্যে করে ডাক টিকিট এরকমভাবে করে প্রেরক এবং প্রাপক লিখে, একপাশে প্রেরক মানে হচ্ছে তুমি তুমি যে তোমার নামটা, তোমার ঠিকানাটা সেটা লিখে দিবে, এবং প্রাপকের জায়গায় হচ্ছে যার কাছে চিঠিটা পৌঁছাবে তার নাম এবং তার ঠিকানা লিখে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলেছে যে এবার তুমি একটি চিঠি লেখো। চিঠি কাকে লিখবে এবং কোন বিষয়ে লিখবে তা ভেবে নাও, লেখার সময় বিবেচ্য বিষয়গুলো খেয়াল রাখবে। আমি একটু বলে দিচ্ছি তোমাদের, নেক্সট হোম টাস্ক থাকবে হচ্ছে একটা চিঠি তোমরা লিখবে এবং লিখে সেটা তোমরা স্কুলেতে দিয়ে দিবে, ঠিক আছে? আমি দেখবো যে তোমরা কিভাবে কি চিঠিটা লিখেছো। যেমন দেখো, চিঠি লেখার সময় প্রথমে তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে তারিখ ঠিকানা লিখে দিতে হবে। তো প্রথমে তারিখ এবং একদম সর্বপ্রথম তারিখ ও ঠিকানা লিখে, তারপর যে তারিখে তুমি লেখাটা চিঠিটা লিখছো, সে তারিখটা লিখবে। তারপর হচ্ছে তোমার ঠিকানাটা লিখে দেবে, লিখে তারপর তুমি আর কি শুরু করবে, চিঠিটা লেখা শুরু করবে। যেমন তোমার বন্ধুর কাছে যদি কোনো চিঠি পাঠাও, তাহলে ধরো তোমাকে লিখতে হবে যে প্রিয়, তার নামটা লিখে দিবে, প্রিয় ধরো ক, আমি একটা বললাম, ঠিক আছে? তারপরে হচ্ছে তুমি লিখতে পারো যে আমার শুভেচ্ছা নিও, গত সপ্তাহে তোমার চিঠি পেজ, প্রথমে হচ্ছে কুশলাদি বিনিময় করতে পারো যে কেমন আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, এরকমভাবে লিখে তারপর কিন্তু শুরু করতে পারো। তারপরে ধরো তোমার বন্ধু তোমার কাছে কোনো একটা কিছু জানতে চেয়েছে গত চিঠিতে, তখন তুমি এরকমভাবে লিখতে পারো যে গত সপ্তাহে তোমার চিঠি পেয়েছি কিন্তু উত্তর লিখতে সময় পাইনি বলে দুঃখিত, এরকমভাবে শুরু করবে। তারপর হচ্ছে ধরো তোমার বন্ধু তোমাকে জানতে চেয়েছে, তুমি জানতে চেয়েছো যে আমি কেন একজন, আমার জীবনের লক্ষ্য হিসেবে আমি ডাক্তারিকে, মানে ডাক্তার হতে চাই, একজন ডাক্তার কেন হতে চাই, তোমার বন্ধু তোমার কাছে এরকম জানতে চেয়েছে। তখন সেই জিনিসটা জানাতেই তুমি তোমার বন্ধুকে চিঠিটা লিখবে। তো তুমি তাই লিখবে, তা জানাতেই আজকে আমি তোমাকে চিঠি লিখছি। পরবর্তীতে তুমি কেন একজন ডাক্তার হতে চাও সেই বিষয়গুলো তুমি সুন্দরভাবে একে একে তুলে ধরবে, একটা মূল ভাবের মতো করবে। এবং তারপরে সব শেষে তুমি ইতি টানবে, সুন্দর করে ইতিটা টানতে হবে তোমাকে। তারপর হচ্ছে তুমি লিখে দিবে যে ভালোবাসা নিও, বা এরকমভাবে তোমরা শেষ করবে চিঠিটা। লাস্টের দিকে যেই একদম ফিনিশিংটা ওরকমভাবে ইতিটা টানতে হবে যে ভালো থেকো, আজ আর চিঠি, আজকের লেখা আজ এখানেই শেষ করছি, ভালো থেকো, তোমার চিঠির অপেক্ষায় রইলাম, এরকমভাবে একটা কিছু ইতি টেনে তারপর হচ্ছে তোমরা তোমাদের নামটা লিখে দেবে। অর্থাৎ ইতি তোমার নাম লিখে দিবে, ঠিক আছে? তোমার প্রিয়, তোমার নামটা লিখে দেবে। এবং তারপরে সব শেষে একটা স্ট্যাম্পের মতো করে একপাশে প্রেরক লিখে তুমি তোমার নাম এবং তোমার ঠিকানাটা লিখবে, এবং আরেক পাশে প্রাপক লিখে যার কাছে চিঠিটা পাঠাবে তার নাম এবং তার ঠিকানা লিখে দেবে, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছো চিঠি লেখার নিয়মটা, যে কিরকম হবে চিঠিটা? জি মিস। আচ্ছা, বাকিরা কি বুঝতে পারছো? সবাই একটু রেসপন্স করবে। জি মিস। আচ্ছা, ঠিক আছে। জি মিস। তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের এটাই একটা টাস্ক থাকবে যে তোমরা একটা চিঠি লিখবে, যে কোনো কারো কাছে, বন্ধু বা বাবা মা যার কাছে হোক, একটা চিঠি লিখবে এবং সেটা তোমরা স্কুলেতে দিয়ে দিবে। স্কুলেতে সবাই দিতে পারো তো, তাই না? জি মিস। জি মিস। মিস আমি দিতে পারি, কিন্তু চিঠিটা হচ্ছে লেখা ছবিটা যায় কিন্তু লেখাগুলা ওঠে না। কেন উঠবে না? অবশ্যই ওঠে, আমি তো আগেও হোম টাস্ক দেখেছি এরকম দু একজনের। ছবিটা দিয়ে তারপর হচ্ছে তুমি স্কুলেতে পাঠিয়ে দেবে। আচ্ছা, যদি না পারো একান্তই, যারা পারো তারা তো অবশ্যই স্কুলেতে দেবে, আর যারা হচ্ছে পারবে না তাদেরকে আমি ক্লাসে জিজ্ঞেস করবো যে কিভাবে লিখেছো, ঠিক আছে? অবশ্যই লিখবে। জি মিস। স্কুলে না দিতে পারলেও লিখে রাখবে হোম টাস্ক, একটা চিঠি লিখবে খুব সুন্দর করে, যেভাবে যেভাবে মিস বললাম স্টেপ স্টেপ বাই স্টেপ সেভাবে করে লিখবে এবং লিখে রাখবে। আমি জিজ্ঞেস করবো নেক্সট ক্লাসে তোমাদেরকে যে কিভাবে লিখেছো চিঠিটা। বুঝতে পেরেছো সবাই?
আচ্ছা, এই যে জুয়াইরিয়া, জেনি, সুবা এবং আরেকজন আছো, তুমি কে? তুমি কি তোমার নামটা একটু বলবে কাইন্ডলি? তুমি ক্লাসে আছো কিন্তু তুমি রেসপন্স করছো না, আমি বুঝতে পারছি না তুমি কি আসলে ক্লাস করছো কি করছো না। আচ্ছা, তোমরা ক্লাস বুঝতে পেরেছো তো, তাই না সবাই? চিঠি লেখার নিয়ম, তারপরে আরো যা কিছু বুঝালাম সবাই বুঝতে পেরেছো তো? জি মিস। জি মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা শেষ করছি এখানেই। নেক্সট ক্লাসে তোমরা একটা হোম টাস্ক যেটা দেওয়া আছে সেটা অবশ্যই করে ফেলবে। স্কুলেতে যারা পারো তারা স্কুলেতে দিয়ে দিবে, মিস দেখে নিব। আর যারা স্কুলেতে না দিতে পারবে তারা হচ্ছে অবশ্যই লিখবে, আমি ক্লাসে জিজ্ঞেস করবো যে তুমি কীভাবে চিঠিটা লিখেছো, ঠিক আছে? আচ্ছা, তোমরা এখন চাইলে লিভ নিতে পারো, ক্লাসটা শেষ করছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।